আর হায়দার আলীর এই উত্থান তার আশেপাশের রাজ্যগুলি একটা থ্রেড হিসেবে দেখে। এই যে তোমরা ছবিতে লোকটা দেখতে পাচ্ছ, ইনি ছিলেন অ্যাডমিরাল সাফরেন। আর এই সময়টাকেই টিপু সুলতান ইংরেজদের ভারত থেকে বের করে দেওয়ার একটা সুযোগ হিসেবে দেখে। নমস্কার তোমাদের সকলকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বাই সোনালি বানসাল এই বইটার দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টার অবধি চলে এসেছি, যার নাম ব্রিটিশ এক্সপ্যানশন ইন সাউথ ইন্ডিয়া। এর আগের ইউনিটে আমরা দেখেছি মুঘলদের পতন, তারপরে আঞ্চলিক শক্তিগুলির উত্থান, তারপরে বিভিন্ন ইউরোপীয়দের ভারতের আগমন, তারপরে সেই ইউরোপীয়দের মধ্যে ফ্রেঞ্চ আর ইংরেজ শক্তির মধ্যে যুদ্ধ হয়, যেটা কার্নিটিকের যুদ্ধ হিসেবে পরিচিত। আমরা এর আগের চ্যাপ্টারেই এটা দেখেছি। তারপরে যে বাংলার নবাব থাকে, সেই নবাবের সাথে ইংরেজদের হয় পলাশির যুদ্ধ। সেই পলাশির যুদ্ধে ইংরেজরা জিতে যায় এবং তারপরে হয় একটা যুদ্ধ যেটা বক্সার যুদ্ধ নামে পরিচিত, সেই যুদ্ধেও কিন্তু ইংরেজরা জিতে যায়। আমরা ইতিহাসের এই সময়টা অবধি চলে এসেছি। এখন তখন যদি তোমরা ভারতের সিনারিটা চিন্তা করতে যাও, তো তখন পাবে যে বেঙ্গল, এই যে বাংলাটা, ইংরেজরা এই বাংলা নবাবদের হারিয়ে প্রায় এখানকার সম্পূর্ণ শাসনভারটা নিজের হাতে তুলে নিয়েছিল। আর দক্ষিণ ভারতের এই কার্নিটিক রিজিয়নে ফ্রেঞ্চদের সাথে ইংরেজদের যুদ্ধ হয়, আর ফ্রেঞ্চরা কিন্তু সেই যুদ্ধে হেরে যায়। কিন্তু এই সময়টা অবধিও কিন্তু ইংরেজরা এই রিজিয়নে একটা কিন্তু ব্যবসায়ী কোম্পানি হিসেবেই ছিল, যে কোম্পানিটা শুধু কিছু জায়গা ফর্টিফাইড করে রেখেছিল, মানে দুর্গ তৈরি করে রেখেছিল, এবং তাদের কোম্পানির যে ব্যবসা বাণিজ্য সেটাকে বাঁচানোর জন্য কিছু সৈন্য, কিছু অস্ত্রশস্ত্র তারা রেখেছিল। তখনও কিন্তু এই দক্ষিণ ভারতে প্রচুর স্বাধীন রাজ্য ছিল, যেমন এই কান্ট্রিক রিজিয়নের পাশেই ছিল মহীশূর রাজ্যটা, তার উপরেই ছিল মারাঠাদের সাম্রাজ্য, তার একটু উপরেই ছিল হায়দ্রাবাদের সাম্রাজ্য, যেখানে নিজামসরা থাকতো। নিজামসরা থাকতো বলতে যেখানে নিজামসরা রাজত্ব করতো। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো ব্রিটিশরা এই বাংলা জয় করার পরে কিভাবে দক্ষিণ ভারতে এসে দক্ষিণ ভারতের এই এতগুলো শক্তির মাঝখান দিয়ে সম্পূর্ণ দক্ষিণ ভারতটা নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করে। তো আশা করি তোমরা এই বইটার একটা হার্ড কপি কিনে নিজের কাছে রেখেছো, সাথে একটা পেন আর একটা পেন্সিল নিয়ে বসবে। আমি যেগুলো গল্প বলবো সেগুলি তোমরা তোমাদের সুবিধা মতো মার্ক করে রেখো। পরীক্ষার আগে আগে এই মার্ক করা লাইনগুলি কিন্তু তোমাদের একটা নোটস হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তখনকার দিনে মহীশূর নামে এই রাজ্যটার একজন দক্ষ রাজা ছিলেন হায়দার আলী। সময়ের সাথে সাথে তার কিন্তু শক্তি বাড়ছিল। সময়ের সাথে সাথে এই রাজ্যটা সেনাবাহিনী দিয়ে সুসজ্জিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে থাকে। আর হায়দার আলীর এই উত্থান তার আশেপাশের রাজ্যগুলি একটা থ্রেড হিসেবে দেখে। আর সেই সময় হায়দার আলীর সাথে ফ্রেঞ্চদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকেও কিন্তু মাদ্রাজ প্রভিন্সের ইংরেজরা সেটা ভালো চোখে দেখেনি। সেই সময় ইংরেজদের গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। তিনি না এই নর্দার্ন সার্কাস বা উত্তরের সরকার উপকূলটায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য উদ্যোগী হয়ে ওঠে। তার জন্য তিনি যায় হায়দ্রাবাদের নিজামদের কাছ থেকে গিয়ে বলে যে দেখো, আমাদের নর্দার্ন সরকার উপকূলটা দিয়ে দাও, আমাদের এখান থেকে ট্রেড করতেও সুবিধা হয়, আর আমরা এখান থেকে বিভিন্ন সৈন্য যখন প্রয়োজন পড়ে তখন তখন বেঙ্গলেও আমরা এখান থেকে সৈন্যবাহিনী পাঠাতে পারবো। আর তার এই ডিমান্ডের পিছনে আরেকটা কারণ ছিল, তখনকার দিনে জলপথে যাতায়াত করা সেটা বেশি সহজসাধ্য ছিল। তো নিজামসরা প্রথমে রবার্ট ক্লাইভের এই ডিমান্ড মানতে চায়নি। তারপরেও কিন্তু ইংরেজরা এই উত্তর সরকার উপকূলে নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতে থাকে, নিজেদের টেরিটরি এক্সপ্যানশন করতে থাকে এই দিকে। আর হায়দ্রাবাদের নিজামদেরও এটা পছন্দ হয় না। কিন্তু হায়দ্রাবাদের নিজামের সেই সময় এতটা আর্থিক পরিস্থিতি ভালো ছিল না যে তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করবেন। তার জন্য তিনি ইংরেজদের সাথে একটা চুক্তিতে স্বাক্ষর করেন। সেই চুক্তিটা ছিল যে ইংরেজরা নর্দার্ন সরকার উপকূল বা এই উত্তর সরকার উপকূলে নিজেদের অ্যাক্সেস পাবে, এবং তার পরিবর্তে ইংরেজরা হায়দ্রাবাদকে তাদের সৈন্য শক্তি দিয়ে সাহায্য করবে। ঠিক একই সময় মহীশূরের এরকম উত্থান দেখে হায়দ্রাবাদের নিজামস এরা মারাঠাদের সাথে একটা চুক্তি স্থাপন করে। এভাবে একে একে মারাঠারা, নিজামসরা আর ইংরেজরা তিনজনে কিন্তু একসাথে মহীশূরের বিরুদ্ধে চলে যায় এবং 1766 সালে মহীশূরকে আক্রমণ করে। কিন্তু মহীশূর তখন এতটাই শক্তিশালী আর এতটাই দক্ষ ছিল যে এই মহীশূর একাই এই তিনজনের মিলিত শক্তিকে কিন্তু হারিয়ে দেয়। এর ঠিক 3 বছর পরে হায়দার আলী ইংরেজদের এই মাদ্রাজ প্রভিন্স থেকে অ্যাটাক করে দেয়। আর হায়দার আলী এত বিশাল শক্তিশালী সেনাবাহিনী দেখে ইংরেজরা তখনকার দিনে কি স্যারেন্ডার করতে বাধ্য হয় হায়দার আলীর সামনে। আর এই সময় হায়দার আলী আর ইংরেজদের মধ্যে একটা ট্রিটি স্বাক্ষরিত হয়, যেটা ট্রিটি অফ মাদ্রাস নামে পরিচিত।
এই ট্রিটি অনুযায়ী কোনো তৃতীয় পক্ষ যদি এই দুইজনের মধ্যে কারোরই উপর অ্যাটাক করে তখন এরা একে অপরকে সাহায্য করবে। তো এই ট্রিটির সাথে সাথে কিন্তু তোমাদের প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধটা সমাপ্তি ঘটে। কিন্তু ব্রিটিশদের এই ট্রিটিটা মেনে চলার কোনো রকমই ইচ্ছা ছিল না। এরপরে 1771 সালে মারাঠারা যখন মহীশূরকে আক্রমণ করে তখন কিন্তু ইংরেজরা এই ট্রিটি অনুযায়ী মহীশূরকে কোনো রকমভাবে সাহায্য করে না। উল্টো সেই সময় ফ্রেঞ্চরাই কিন্তু হায়দার আলীর আসল বন্ধু প্রমাণিত হয়, কারণ তারা এই যুদ্ধে হায়দার আলীকে তাদের উন্নত অস্ত্রশস্ত্র, তাদের আধুনিক কামান প্রভৃতি দিয়ে কিন্তু হায়দার আলীকে তখন সাহায্য করে। আর সেই সময় 1775 সালে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চালু হয়। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলতে তোমাদের একটা ছোট্ট গল্প বলে রাখি, যে আগে আমেরিকাও কিন্তু ইংরেজদের আন্ডারেই একটা টেরিটরি ছিল। ইংরেজ বলতে সেখানে ইউরোপীয়রাও ছিল। তো সেই সব ইউরোপীয়রা যারা আমেরিকাতে গিয়ে নিজেদের পার্মানেন্ট বসতি একটা স্থাপন করে, তারা বলে যে না, এরপর থেকে আমরা এখন থেকে স্বাধীন হয়ে যাব। কাদের কাছ থেকে স্বাধীন? ইউরোপীয় যে শক্তি আছে এদের কাছ থেকে স্বাধীন। তো এই যে স্বাধীনতার লড়াই আমেরিকার, সেটাই আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নামে পরিচিত। তো সেই সময় 1775 সালে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স শুরু হয়ে যায়, যেখানে ইংরেজ আর ফ্রান্সদের মধ্যে একটা কড়া প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়, যার জন্যে তখনকার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই হায়দার আলীর সাথে এই ফ্রেঞ্চদের এই সম্পর্কটাকে কিন্তু একদমই ভালো চোখে দেখেনি। আর ফ্রেঞ্চরা যে তাদের এই অস্ত্রশস্ত্র দিয়ে হায়দার আলীকে সাহায্য করছিল, সেই অস্ত্রশস্ত্রগুলো কিন্তু মাহে নামে একটা জায়গা আছে, সেই জায়গার থ্রুতে কিন্তু হায়দার আলী অবধি পৌঁছে দিচ্ছিল। তো ফ্রেঞ্চদের আটকাতে ইংরেজরা এই মাহেটাকে প্রথমে আক্রমণ করার পরে এই মাহেটাকে কিন্তু দখল করে নেয়। এই মাহে দখল করার সাথে সাথে কিন্তু দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়ে যায়। এখন মাহেকে ইংরেজরা ক্যাপচার করে নেওয়ার পরে হায়দার আলীর সাথে ইংরেজদের লড়াই অনিবার্য ছিল। তার জন্য পোর্টো নোভো নামে একটা জায়গায় ইংরেজদের সাথে হায়দার আলী সরাসরি যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে কিন্তু হায়দার আলী হেরে যায়। সেই সময় 1782 সালে অ্যাডমিরাল সাফরেনের আন্ডারে ফ্রেঞ্চরা হায়দার আলীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই যে তোমরা ছবিতে লোকটা দেখতে পাচ্ছ, ইনি ছিলেন অ্যাডমিরাল সাফরেন। কিন্তু খুবই দুঃখজনকভাবে এই দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীনই হায়দার আলীর ক্যান্সারে মৃত্যু ঘটে। আর হায়দার আলীর মৃত্যুর পর তার একজন দক্ষ পুত্র ছিল, যার নাম ছিল টিপু সুলতান। তিনি মহীশূরের রাজা হয়ে ওঠেন। আর তিনি কিন্তু ফ্রেঞ্চদের সহযোগিতায় খুব বীরত্বের সাথে, খুব দক্ষতার সাথে ইংরেজদের সাথে কিন্তু তখন যুদ্ধ চালাতে থাকে। কিন্তু এই সময় 1783 সালে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এটা শেষ হয়ে যায়। আর এর ফলে কিন্তু অ্যাডমিরাল সাফরেন, যিনি টিপু সুলতানকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছিল, তাকে কিন্তু ফ্রান্সে ফেরত যেতে হয়। আর সেই সময় টিপু সুলতান এইটা রিয়েলাইজ করতে পেরেছিল যে তার কিছু সময় প্রয়োজন। ফ্রেঞ্চদের সাহায্য ছাড়াই যদি তার ইংরেজদের সাথে যুদ্ধ করতে লাগে, তাহলে তার কিছু সময় প্রয়োজন, যেই সময়ের মধ্যে টিপু সুলতান নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবে। তার জন্য তিনি ইংরেজদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে এই যুদ্ধটাকে থামিয়ে দেন। এই ট্রিটিটার নাম ছিল দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোর। আর এই ট্রিটিতে সই করার সাথে সাথে কিন্তু দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের এখানেই সমাপ্তি ঘটে। এরপরে এভাবে দেখতে দেখতে 6 বছর পার হয়ে যায়। আর এর মধ্যে ইংরেজদের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস, যিনি ছিলেন খুব চালাক প্রকৃতির একজন মানুষ। দেখো, টিপু সুলতান এই ট্রিটিটা কেন স্বাক্ষর করেছিল? যাতে সে একটু সময় পায় আর নিজেকে শক্তিশালী করে তোলে। ওইদিকে টিপু নিজেকে শক্তিশালী করে তুলছিল, আর এইদিকে ইংরেজরা বিভিন্ন চালাকি করে বিভিন্ন চুক্তির মাধ্যমে মারাঠাদের আর হায়দ্রাবাদের নিজামসদের নিজের দলে টেনে আনে। এর মধ্যে টিপু সুলতান নিজেকে শক্তিশালী করতে করতে ট্র্যাভাঙ্কোর নামে একটি জায়গা ছিল, সেই জায়গাতে অ্যাটাক করে দেয়। আর এখানকার রাজার ছিল ইংরেজদের অধীনে। এতে ইংরেজরা পেয়ে যায় একটা সুযোগ। এই সুযোগে ইংরেজরা মারাঠা আর নিজামের সহযোগিতায় মহীশূরের যে রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম, সেই শ্রীরঙ্গপত্তমে অ্যাটাক করে দেয়। এতে টিপু সুলতানের সৈন্যবাহিনী কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আর টিপু সুলতান কিন্তু সারেন্ডার করতে বাধ্য হয়। সারেন্ডার করে তাকে একটা অপমানজনক চুক্তিতে সই করতে বাধ্য করা হয়, যেটা কিন্তু ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম নামে পরিচিত ছিল। এই ট্রিটি অনুযায়ী টিপু সুলতানের অনেক জায়গা জমি, যেগুলো মারাঠা আর নিজামসদের ছেড়ে দিতে বাধ্য হয়। কিছু জায়গা জমি যেগুলো ছিল, সেগুলো মাদ্রাজ প্রভিন্সকে ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়া টিপু সুলতানের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 3 কোটি টাকা নেওয়া হয়।
আর সবচেয়ে বড় কথা, টিপু সুলতানের যে 2 পুত্র ছিল সেই 2 পুত্রকে ইংরেজরা গ্রেফতার করে নেয় আর তাদের বন্দি বানিয়ে রাখে। এত কিছুর পরেও কিন্তু টিপু সুলতান নিজের মন থেকে হার মানতে চায়নি। তো সেই বিষয়ে যাচ্ছি না। এরপরে 1757 সালে ইংরেজদের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড ওয়েলেসলি। তিনি একজন দক্ষ আর অ্যাগ্রেসিভ টাইপের লোক ছিলেন। আর এই সময়টা না ফ্রেঞ্চ আর ইংরেজদের মধ্যে সারা পৃথিবী জুড়ে প্রায় দ্বন্দ্ব চলছিল। আর এই সময়টাকেই টিপু সুলতান ইংরেজদের ভারত থেকে বের করে দেওয়ার একটা সুযোগ হিসেবে দেখে। এই সময় টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে ফ্ল্যাগ অফ লিবার্টি প্রতিষ্ঠা করেন এবং নিজেকে সিটিজেন টিপু বলে আখ্যা দেন। আর ওইদিকে লর্ড ওয়েলেসলি ভারতে পৌঁছে যান। তিনি জানতেন কিভাবে ফ্রেঞ্চরা সারা বিশ্ব জুড়ে একের পর এক ইংল্যান্ডের যে টেরিটরি ছিল সেগুলোকে দখল করে যাচ্ছিল। ভারতেও যাতে এরকম না হয় তার জন্য তিনি ভারতের রাজ্যগুলির জন্য একটি নতুন সিস্টেম আনেন, যেটি সিস্টেম অফ সাবসিডারি অ্যালায়েন্স নামে পরিচিত, যেটা বাংলায় অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। এই নীতির মেইন কিছু নিয়ম ছিল যে প্রত্যেকটা রাজ্যে তাদের ইংরেজ সৈন্য রাখতে লাগবে, যে ইংরেজ সৈন্যটা সেই রাজ্যের খরচায় চলবে, এবং ইংল্যান্ড ছাড়া অন্য কোনো বাইরের শক্তির সাথে কিন্তু তাদের মিত্রতা স্থাপন করা যাবে না। এর পরিবর্তে শুধু ইংরেজরা এই রাজ্যদের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। এরপর লর্ড ওয়েলেসলি কোনোভাবে হায়দ্রাবাদের নিজামসকে এই ট্রিটি অফ সাবসিডারি অ্যালায়েন্সের আন্ডারে নিয়ে আসে। এরপর তার নজর যায় টিপু সুলতানের দিকে। তিনি টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করতে জোর করে, কিন্তু টিপু সুলতান এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করতে চায় না। আর এইদিকে ফ্রেঞ্চরাও টিপু সুলতানকে সাহায্য করার জন্য পুরোপুরি তৈরি থাকে। আর ফ্রেঞ্চদের এই সাহায্য ফ্রান্স থেকে ভারত অব্দি পৌঁছানোর আগেই লর্ড ওয়েলেসলি মহীশূরকে আক্রমণ করে দেয়। আর এই আক্রমণে 1799 সালে ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তমে টিপু সুলতানের মৃত্যু হয়। আর এই টিপু সুলতানের মৃত্যুর সাথে সাথে মহীশূর নামে যে স্বাধীন রাজ্যটা ছিল সেটার পতন ঘটে। আর এই রাজ্যটা শেষ অবধি ইংরেজদের অধীনে একটা ছোট্ট রাজ্য হিসেবে থেকে যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের মাঝখানে তোমাদের কিন্তু বিভিন্ন গভর্নর জেনারেলসদের নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করিনি, কারণ আমার মতে ইংরেজদের যত গভর্নর জেনারেল, যত ভাইসরয়রা ছিল না, তাদেরকে পরপর একবারে স্টাডি করা উচিত, না হলে তোমাদের কিন্তু গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই পরপর এদের নাম অনুযায়ী একটা ডিটেলস আলোচনার ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, সেখানে এদের সবার ব্যাপারে আলোচনা করা হবে। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে, পরের ভিডিওতে।